সায়ন্তিকা জানতো এই বাড়িতে সে এক মুহূর্তও থাকতে পারবে না। শহরের কোলাহল ছেড়ে এই নিঝুম গ্রামের শেষ প্রান্তে জীর্ণ বাড়িটা তাকে চিরকাল এক অদ্ভুত আতঙ্কে ডুবিয়ে রেখেছিল। পৈতৃক সম্পত্তি ভাগাভাগির জটিলতা তাকে এখানে টেনে এনেছে, কিন্তু প্রতি পদক্ষেপে তার মনে হচ্ছিল এই বাড়ির প্রতিটি ধূলিকণা, প্রতিটি ছায়া তাকে গ্রাস করতে চাইছে। রাত যত গভীর হতো এই ভয় ততই তীব্র হতো। বাড়িটা বহু পুরনো, চারপাশে সুবিশাল গাছগাছালি, দিনের বেলাতেও যেখানে সূর্যের আলো পৌঁছায় না। সদর দরজায় দাঁড়ালেই একটা স্যাঁতস্যাঁতে পুরনো গন্ধ নাকে আসে, যা মাটির সাথে পচা পাতার গন্ধের এক অদ্ভুত মিশ্রণ। সায়ন্তিকা একা এসেছিল, কারণ পরিবারের আর কেউই এই বাড়িতে পা রাখতে চায়নি। তারা শুধু কাগজপত্র সই করে দায়মুক্ত হতে চেয়েছিল, কিন্তু সায়ন্তিকা জানতো এখানে কেবল কাগজ আর কলমের হিসেব নয়, আরও কিছু হিসেব বাকি আছে। প্রথম রাতটা ছিল অপেক্ষাকৃত শান্ত, শুধু পুরনো কাঠের মেঝে আর ছাদের কড়িকাঠ থেকে ভেসে আসা কিচিরমিচির শব্দ। দ্বিতীয় রাতে শুরু হলো আসল খেলা। সায়ন্তিকা তখন দোতলার সেই ঘরে শুয়েছিল, যে ঘরটা তার দাদু দিদিমার ব্যবহৃত ছিল। গভীর রাত, সে একটা অদ্ভুত শব্দ শুনে ধরপড় করে উঠে বসলো। শব্দটা ছিল পায়ের শব্দ, খুব মৃদু, যেন কেউ খালি পায়ে হেঁটে যাচ্ছে। তক্তপোষের পুরনো কাঠের পাটাতন থেকে একটা ঘষ্টে যাওয়ার আওয়াজ আসছিল। সায়ন্তিকা আলো জ্বালালো, কিন্তু ঘর ফাঁকা, সব জানালা বন্ধ, দরজা ভেতর থেকে ছিটকিনি দেওয়া। সে নিজেকে বোঝালো ইঁদুর হবে, বা পুরনো বাড়ির ছাদের কাঠ শুকিয়ে যাওয়ার শব্দ হচ্ছে। কিন্তু তৃতীয় রাতে ইঁদুরের যুক্তি ধোপে টিকল না। সে শুনতে পেল স্পষ্ট ফিসফিসানি। প্রথমে মনে হলো তার নিজের মস্তিষ্কের ভুল, তারপর শব্দটা স্পষ্ট হলো, যাস না, যাস না। শব্দটা যেন তার কানের খুব কাছেই, অথচ কেউ নেই। ভয়ে সায়ন্তিকার গা কাঁটা দিয়ে উঠল। সে চট করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে মন্ত্র জপতে লাগলো, কিন্তু শব্দটা থামল না। বরং মনে হলো কেউ যেন তার বিছানার পাশে এসে দাঁড়িয়েছে আর তার কানের কাছে ঝুঁকে ফিসফিস করছে। একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগলো তার গায়ে। পরের কয়েকদিন ছিল বিভীষিকাময়। জিনিসপত্র নিজের থেকে সরে যেত। সকালে ঘুম থেকে উঠে দেখতো খাটের পাশে রাখা জলের গ্লাসটা ঘরের অন্য কোণে পড়ে আছে। টেবিলের ওপরের বইগুলো ছড়ানো ছিটানো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেই ছায়াগুলো। দিনে দুপুরেও সে জানালার পাশ দিয়ে দ্রুত সরে যাওয়া আবছা ছায়া দেখতে পেত, বা করিডোরে কিসের যেন ঘোরাফেরা। একবার রান্নাঘরে গিয়ে দেখলো গ্যাসের চুলার ওপর রাখা বাটিটা আপনা আপনি ঘুরছে। ভয়ে সে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোয়নি। এক রাতে সায়ন্তিকা ঠিক করলো সে আর পারবে না, পরদিনই সেই নরক থেকে পালাবে। কিন্তু সেই রাতেই আসল বিভীষিকা নেমে এলো। শোবার আগে সে দরজায় ভালো করে ছিটকিনি দিল, জানালা বন্ধ করলো, কিন্তু মাঝরাতে তার ঘুম ভাঙলো একটা তীক্ষ্ণ চিৎকারে। সেটা তার নিজের চিৎকার ছিল না। মনে হলো চিৎকারটা যেন তার ঘরের ভেতরের কোনো গভীর অন্ধকার থেকে আসছে। সে চোখ খুলে দেখলো ঘরের মাঝখানে একজন নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার চুল এলোমেলো, পরনে পুরনো শাড়ির আঁচল মাটির সাথে মিশে আছে। মুখটা আবছা, কিন্তু তার চোখগুলো অন্ধকারেও জ্বলজ্বল করছে, যেন সেখানে হাজার বছরের দুঃখ আর প্রতিহিংসা জমাট বেঁধে আছে। সায়ন্তিকা ভয়ে জমে গেল। বিছানা থেকে নামার শক্তিটুকুও তার ছিল না। নারী মূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। প্রতি পদক্ষেপে তার পায়ের পাতা থেকে এক অশরীরী ঠান্ডা স্রোত সায়ন্তিকার দিকে ধেয়ে আসছিল। সায়ন্তিকা অনুভব করলো তার সারা শরীর অসাড় হয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। যখন নারী মূর্তিটি তার খাটের একেবারে কাছে এসে দাঁড়ালো, তখন সায়ন্তিকা দেখতে পেল তার হাতগুলো, আঙুলগুলো শুকনো ডালের মতো চিকন, আর নখগুলো দীর্ঘ, তীক্ষ্ণ ও ধারালো। নারী মূর্তিটি সায়ন্তিকার মুখের উপর ঝুঁকে এলো। একটা পচা কবরস্থানের মতো গন্ধ নাকে এসে লাগলো। সায়ন্তিকা চোখ বুঝতে পারলো না, চেষ্টা করেও। তার চোখে পড়লো সেই মুখটা, যা এতক্ষণ আবছা ছিল, এখন স্পষ্ট। ভয়ঙ্কর বিভৎস একটা হাসি খেলা করছে সেই মুখে, আর তার কানের কাছে আবার সেই ফিসফিসানি, তুমি পালানোর চেষ্টা করবে না, এই বাড়ি এখন তোমার, তোমার,
ধমার! সায়ন্তিকা অনুভব করলো তার শ্বাস বন্ধ হয়ে আসছে। তার শরীর যেন আর তার নিজের নেই। একটা অদৃশ্য শক্তি তাকে সম্পূর্ণ গ্রাস করে নিচ্ছে। শেষবারের মতো তার চোখে পড়ল ঘরের এক কোণে থাকা পুরনো আয়নাটা। তাতে সে নিজের বদলে দেখল এক ভিন্ন মুখ, যা তার নয়। এক আতঙ্কিত বিবর্ণ মুখ, যার চোখ দুটো উন্মাদনায় জ্বলজ্বল করছে। এবং সেই মুখটা ছিল এক নারীর, যার চুল এলোমেলো আর পরনে পুরনো শাড়ির আঁচল মাটির সাথে মিশে আছে। বাইরে তখন ভোরের আবছা আলো ফুটছে, কিন্তু গ্রামের এই শেষ প্রান্তের পুরনো বাড়িটা আজও ঘন অন্ধকারের আড়ালে ঢাকা। আর তার ভেতরে নতুন করে তৈরি হওয়া এক নিঃশ্বাসের শব্দ মিশে যাচ্ছে বাড়ির প্রতিটি ধূলিকণায়। যাস না, যাস না, এ বাড়ি তোর, তোর।